বিনিয়োগ করছে কেন? এই বিষয়টি ভাবুন। JW.org এখন 1000-এরও বেশি ভাষায় উপলব্ধ। এটি কোনো ছোটখাটো কৃতিত্ব নয়। এর ফলে JW.org পুরো ইন্টারনেটের সবচেয়ে বেশি অনুদিত ওয়েবসাইটগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। আর আপনি যদি ব্যবসা গুটিয়ে ফেলার পরিকল্পনা করেন, তাহলে এই ধরনের পরিকাঠামো তৈরি করেন না। এবং প্রায় 10 বছর আগে, সংস্থাটি তার ব্রুকলিনের রিয়েল এস্টেট পোর্টফোলিওর একটি পরিকল্পিত বিক্রয় সম্পন্ন করে। মোট 34টি ভবন। নিউ ইয়র্ক সিটির সেরা সম্পত্তি, যা ছিল সর্বোচ্চ বাজার মূল্যে। আমরা বিলিয়ন ডলারের আয়ের কথা বলছি। এবং সেই টাকা সরাসরি আপস্টেট নিউ ইয়র্কে তাদের উৎপাদন এবং পরিচালন পরিকাঠামো সম্প্রসারণে ব্যয় করা হয়েছিল। একটি মৃতপ্রায় সংস্থা তার সম্পদ বিক্রি করে এবং সংকুচিত হয়। মার্টের কথা ভাবুন। ব্লকবাস্টারের কথা ভাবুন। তারা সম্পদ বিক্রি করে এবং ছোট হয়ে যায়। ওয়াচ টাওয়ার বড় আকারে সম্পদ বিক্রি করে এবং পুনরায় বিনিয়োগ করছে। এটি তার বিপরীত আচরণ। এবং পতনের আখ্যানের কাছে এর কোনো উত্তর নেই। এখন, বৃহত্তর প্রেক্ষাপটটি আরও ভালোভাবে বোঝার জন্য, আসুন আমরা ওয়াচ টাওয়ারের ইতিহাস বিবেচনা করি। 1870-এর দশক থেকে 2000-এর দশকের শুরু পর্যন্ত, ওয়াচ টাওয়ারের মূল পণ্য ছিল মুদ্রিত সাহিত্য। বিতরণের মাধ্যম ছিল বাড়ি বাড়ি গিয়ে ধর্মপ্রচার। লক্ষ লক্ষ সদস্য পাড়ায় পাড়ায় ঘুরে অপরিচিতদের হাতে প্রকাশনা তুলে দিত। সদর দপ্তরটি নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ছিল, কারণ সেই সময় ব্রুকলিন ছিল মুদ্রণ জগতের কেন্দ্র। সুতরাং, সেই অবস্থানটি কোনো আবেগপ্রবণ বিষয় ছিল না। এটি ওয়াচ টাওয়ারের ব্যবসায়িক মডেলের জন্য সহায়ক ছিল। এরপর, 2000-এর দশকের শুরু থেকে 2010-এর দশকে ইন্টারনেট এলো। মুদ্রণ ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। পুরনো ব্যবসায়িক মডেলটি প্রায় রাতারাতি তার কার্যকারিতা হারালো। এবং ফলস্বরূপ, মুদ্রণ পরিকাঠামোকে কেন্দ্র করে বিশেষভাবে নির্মিত ব্রুকলিনের অবস্থানটি আর কর্পোরেশনের চাহিদা মেটাতে পারছিল না। বরং, ব্রুকলিনে থাকাটাই একটি দায় হয়ে দাঁড়ালো। তাই, তারা আপস্টেট নিউ ইয়র্কে চলে গেল, যেখানে সংস্থাটি আর্থিক, আইনি এবং কর সংক্রান্ত সুবিধা পায়। এবং আবারও, 2010-এর দশকে, JW ব্রডকাস্টিং চালু হলো। ওয়েবসাইট, অ্যাপ এবং ভিডিও লাইব্রেরি পণ্য হয়ে উঠল। মুদ্রিত ম্যাগাজিনটি গৌণ, প্রায় আনুষ্ঠানিক হয়ে গেল। বাড়ি বাড়ি গিয়ে ধর্মপ্রচারের কাজটি